ভোরের বাতাস আর ফজরের নামাজ সবার ভাগ্যে জোটে না। দুনিয়া যখন ক্লান্ত করে দেয়, নামাজে তখন দেয় প্রশান্তি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যারা যারা সুস্থ আছেন তাদের জন্য শুভকামনা রইল, আর যারা যারা অসুস্থ আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর সেই সাথে যারা বিপদে আপদে আছেন তাদের জন্য অনেক বেশি দোয়া রইল, আল্লাহ পাক যেন সকলের বিপদ আপদ থেকেই রক্ষা করেন। এই প্রত্যাশায় আমি আজকের ব্লগটি এখানে স্টার্ট করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে প্রতিদিনকার মতো তো মুসলিম হিসেবে নামাজ কালাম অবশ্যই পাঠ করে নিলাম, নামাজ পড়লাম, সেই সাথে কিন্তু কোরআন তেলাওয়াত করলাম। আর এই যে সকালের নাস্তা তো দেখলেনি, রুটি বানাইলাম আর সেই সাথে কিন্তু চাও বানিয়ে নিলাম। আজকের দুপুরে আমি রান্না করে নিব ডাল, তো সেজন্য এই যে আমি চুলায় প্রথমে ডালটা বসিয়ে দিলাম। আর ওই যে ওইদিকে কিন্তু আমার চা হচ্ছে, তো ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বেডরুমে চলে আসলাম। এসে এখন এখানে আমি বিছানাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বিছানাটা যদি সকাল সকালে গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় ঘরটা অনেক বেশি পরিপাটি লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। আর সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে এই বিছানা গুছানো। আমি নামাজ কালামটা পড়ে তারপর আগে এই বিছানাটা গুছিয়ে নিই। আর নিত্য নতুন বিছানার চাদর বিছাতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার কাছে আমার বেডরুমটা আমার স্বর্গ, আমার সংসারটা আমার জান্নাত, আমার পরিবারটা আমার সুখ আর শান্তির নীড়। তো সবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনারাও আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমার পরিবারের মানুষগুলোকে যেন আল্লাহ পাক খুব ভালো রাখে এবং সুস্থতা দান করে, আমিন। বাসায় অনেক মেহমান আছে। আম্মা আসছে, আপা আসছে, আমার ভাইয়ের বউ আসছে, আমার ছোট বোন আসছে। আলহামদুলিল্লাহ, পরিবারের মানুষগুলোকে দেখলে মনটা যেন ভরে যায়। আর এই দিক দিয়ে মেহমান আসছে, কিন্তু আমার ফ্রিজটা একদম খালি, ওদেরকে রান্না করে যে কি খাওয়াবো সেটাও নাই। তো ভাবলাম যে একটু বাজারে চলে যাই আর কিছু মাছ মাংস নিয়ে আসি। তো এখানে আমি অনেকগুলো কার্পু মাছ নিয়ে আসছি। মূলত কার্পু বললে ভুল হবে, এখানে আছে আপনার কার্পু মাছ, সরপুঁটি, এই তো পাঁচমিশালি মাছ। তো এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর হবে কি, কই মাছটা আমি পাটায় ঘষে নিব। আর কই মাছটা যদি ঘষে না হয় তাহলে কেমন জানি ওই যে বিজলটা থাকে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। তো আমার কিন্তু মাছটা কোনো রকম ধুয়ে আমি রেখে দিলাম। তো সেটা কিন্তু আমি রান্নার সময় ভালো করে ধুয়ে নিব। এই পর্যায়ে এসে আমি কই মাছটা একটু ভালো করে প্রসেস করে নিব। আর কই মাছটা প্রসেস করতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। তো আমি ভাবলাম আগে কই মাছটাই আমি হাত দিই, এটাই আগে ভালোভাবে প্রসেস করে নিই। তো এটা আবার পাটায় ঘষতে হবে, পরিষ্কার করতে হবে। তো এই মাছ কাটার ভয়ে না আমি মাছটাই কিনতে চাই না, আমার প্রচুর খারাপ লাগে। তো আজকে ভাবলাম যেহেতু আম্মা আছে সেহেতু মাছটা কেটে নিই। আসলে মাকে দেখলেই তো আমরা সন্তানরা অনেকটা অলস হয়ে যাই। তো এই যে আমি এখন পাটাই সুন্দরভাবে ঘষে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসেই সবার প্রতি একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আপনার একটা লাইক হয়তোবা আপনার কাছে কিছুই না, কিন্তু আমার কাছে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। প্লিজ সবাই একটা লাইক করে যান, আর আমার কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যান। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে সেটাও লিখে যাবেন, আর খারাপ লাগলে সেটাও লিখে যাবেন। আশা করছি আমি আপনাদের কমেন্ট ধরে অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমার সঠিক ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ।
আর যদি ভিডিওটি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন। তাতে করে হবে কি, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় আর সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। বাজারের যে ঊর্ধ্বগতি, তাতে মনে হয় যে আহ, আমরা কতটুকু বাজার করতে পারবো আর কতটুকুই বা মাছ মাংস কিনে খেতে পারবো। মধ্যবিত্ত পরিবার আমরা। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বেশি চাপটা থাকে আমার মনে হয় আজ আবার কত টাকা লাগবে। বাজার করতে গেলেও মনে হয় মাথায় হিসাবটা ঘুরে, তাই না? তবু দিনের শেষে প্রতিটি মা, প্রতিটি গৃহিণী বা যারা সংসারকারীরা আছে তারা চেষ্টা করি পরিবারের সবাই যেন ভালো খাবারটাই পাই। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ধোয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি পাটাটা এই যে ভীম দিয়ে পরিষ্কার করে নিব। তো আপনারা আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ভীম এই বোতলে কেন? আসলে হয়েছে কি, আমার ভীমের বোতলটা রান্নাঘরের জানালা দিয়ে পড়ে গিয়েছে। তো এখন আমি এই বোতলের যে মুখাটা ছিল সেটা আমি একটু ছিদ্র করে এটাতেই আমি ভীম ভরে নিয়েছিলাম, ভীমের প্যাকেট নিয়ে এসে দোকান থেকে। তো এদিক দিয়ে আবার পাটাটা সাথে সাথে ধুয়ে নিলাম, কারণ হচ্ছে যে মাছের যে আঁশটা গন্ধটা আছে সেই গন্ধটা থাকবে না। আর এদিক দিয়ে আমি বেসিনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব, তারপর রান্না বান্নার কাজে হাত দিব ইনশাল্লাহ। এই পর্যায়ে হচ্ছে আমি আমার নিম্ন আয়ে যেভাবে মাছ মাংসের বাজারটা করি মাসিকভাবে সেটা বলছি। আসলে অনেকে আছেন যারা হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা বাজেট রাখেন শুধু মাছের জন্য। আর দেখা যাচ্ছে যে অনেকে আছেন তার চেয়েও বেশি রাখেন, কিন্তু আমার যে আয় সে আয় বুঝে আমি এখন ব্যয়টা করি। এখন হচ্ছে যে বাজারে কিন্তু অনেক মাছ পাওয়া যায় যেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। সবার আগে আমার মনে হয় যে মাসের যে খরচটা সেটা যদি আপনি মেলাতে যান তাহলে হচ্ছে যে আপনি সপ্তাহে কয়দিন কি খাবেন সেটা আপনাকে আগে লিস্ট করতে হবে। আমার মনে হয় যে আহ, সপ্তাহের প্রত্যেকটা পুষ্টি আপনাকে নিতে হলেও অল্প পরিমাণ হলেও কিছু কিছু খাওয়া দরকার। তো সেটা হচ্ছে আপনি 500 থেকে 600 গ্রাম গরুর মাংস কিন্তু সপ্তাহে একদিন রাখতে পারেন। একটা মুরগি কিনলে কিন্তু হচ্ছে 2 থেকে 3 বার আমি রান্না করি, 2.5 থেকে 3 কেজি ওজনের। আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু মুরগি খাইতে পারেন। আর বাজারে অনেক সস্তা মাছ পাওয়া যায় যেগুলো দামে কম। যেমন ধরেন হচ্ছে রুই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ। তো এই যে বাঙালি মাছগুলা যেগুলো আছে সেগুলো কিন্তু সামুদ্রিক মাছের তুলনায় অনেক কম। তবে আমি বলবো না যে সামুদ্রিক মাছ খাবেন না, এটার দাম অনেক বেশি। তবে হ্যাঁ, আপনার সাধ্য অনুযায়ী কিন্তু আপনি খেতেই পারেন। তবে আমরা সামুদ্রিক মাছ মনে হয় বছরে 1 বার কিংবা 2 বার খাই, যেটা আমাদের সাধ্যের অনেক গুণ বেশি বাইরে। তো আলহামদুলিল্লাহ, তারপরেও যে এই যে এত সুন্দর সুন্দর খাবার আল্লাহ পাক নসিবে রেখে দিয়েছেন। তো আমি আজকে এখানে যে কার্পু মাছটা নিয়ে এসেছিলাম সেটা মোটামুটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাছটা আমি সবসময় লবণ ছাড়া ধুয়ে তারপর ফ্রোজেন করি। তো এখানে আমি সবগুলো মাছ হচ্ছে একটা বাটিতে ধুয়ে মানে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সবগুলো বাটি বড় বাটিগুলো এগুলো আমার বাহিরে চলে গিয়েছে। তো এখন আমি ছোট ছোট বাটিতে এটা আসলে প্যাকেজিং করছি। আর ফ্রিজে কিন্তু আমার এরকম বক্সেই কিন্তু মাছটা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে, খুব ভালো লাগে। আর কাগজে যদি আমি মাছ রাখি ফ্রিজে তাহলে হয় কি ফ্রিজটা বেশি নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ফ্রিজটা প্রত্যেক মাসে মাসে কিন্তু পরিষ্কার করতে হয়। আর আমার যেহেতু ঠান্ডার অনেক বেশি সমস্যা সেহেতু আমি প্রত্যেক মাসে ফ্রিজটা পরিষ্কার করি না। আর প্রত্যেকটা জিনিস একটু যত্ন সহকারে রাখলে কিন্তু দেখা যায় অনেকদিন ভালো থাকে আর কিন্তু সুন্দরও থাকে। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার ছোট্ট মাটা এখানে একটু ঘুরছে নতুন জামা পরে, তো আমি আবার এটা একটু ভিডিও করে রাখলাম, এটা আবার এড করে দিলাম। তো মাছ টাছ কাটতে তো অনেক বেশি দেরি হয়ে গেল, সেই জন্য আমি ভাবলাম যে দুপুরের খাবারটা তো দেরি হয়ে যাবে, তো বাচ্চাদের জন্য একটু মাছ ভাজি করে নিই।
আর উম বেশিরভাগই সময়ে আমার যখন রান্না দেরি হয়ে যায় তখন আমি এই যে এখানে ফিশ ভাজি করে দিই। তাতে হয় কি গরম ভাত দিয়ে তারা খুব সুন্দর করে খেয়ে নেয়। বাসায় মেহমান আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে। বাচ্চারা যদিও একটু দুষ্টুমি করে, মনটা অনেক প্রফুল্ল লাগে। মনে শান্তি লাগে যে আমি একা না। এই আত্মবিশ্বাসটা কিন্তু খুঁজে পাই। আর বিশেষ করে বাবার বাড়ি থেকে যখন কেউ আসে, তখন মনে হয় না, নিজেকে অসহায় লাগে না, একাও লাগে না। মনে হয় আমার সবকিছু আছে। আর মাসে ২-১ বার কিন্তু এরকম মাছ-মাংস কেনার থেকে পরিকল্পনা করে বাজার করাটা খুব জরুরি। আমার মনে হয় যে মাসিক বাজারটা যদি আমরা একেবারে করে নিই তাহলে মাসের একটা হিসাব কিন্তু মেলানো যায়। পরিমাণ অনুযায়ী কিন্তু একটা হিসাব মিলালে সংসারটা কিন্তু কোনো টানাপোড়েনে চলে না। আর মাসের লাস্টে কিন্তু কোনো রকম অভাবও হয় না, ধারও টানতে হয় না। তো ওদিক দিয়ে আমি আবার ২ টো ফুলকপি নিয়ে আসছিলাম কালকে, সেটা নামিয়ে রাখলাম। আজকে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো সেটা আরকি নামিয়ে রেখে তারপরে যে আমি মাছটা এখন প্রসেসিং করছি। আর কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি একটু সেভে চলি তাহলে আম একবারের খাবার কিন্তু হয়ে যায়। যেমন ধরেন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মাছের মাথার যে ভিতরে যে অংশটা থাকে, পসকা, যেটা আমরা অনেকেই ফেলে দেই। সেটা কিন্তু আমি এই যে আজকে মাছের তেল আর ওই যে মাছের মাথার যে ফেলে দেওয়া অংশটা হচ্ছে, সেটা আমি এখানে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে। আম আগেকার দিনে দেখছি আমার দাদি কিন্তু কোনো সময় মাছের এই কক্সাটা আর যে হচ্ছে কলিজাটা ফেলতো না। সেটা কিন্তু তারা এরকমভাবে ভাজি করে খেয়ে নিত। তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আপনারাও না ফেলে চেষ্টা করে দেখতে পারেন। তাতে মনে হয় আপনাদেরও একবেলা খাওয়া চলে যাবে। দুপুরের রান্নাটা শেয়ার করতে পারলাম না। সেটা শেয়ার করলে হবে কি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তখন আপনাদের দেখার ধৈর্য হারিয়ে যাবে যেহেতু আমি নতুন। তো এই যে এখানে আমি চিকেন বল বানিয়ে নিয়েছিলাম বিকালের জন্য। তো বাচ্চাদেরকে দিয়ে দিলাম। সেই সাথে একটু সস দিয়ে দিলাম। তো এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।